আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো। সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো। 3টা স্টক নিয়ে কথা বলবো। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের কিছু মন্তব্য ছিল, উনি একটা চ্যানেলে আসছিলেন, উনি কিছু কথা বলছিলেন, সে বিষয়ে কথা বলবো। কারণ আগামী দিনে মার্কেট কী হতে পারে ওনার কিছু দিক নির্দেশনা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। এর বাইরে দু একটা স্টক নিয়ে আমি একটু সতর্কভাবে দেখার জন্য বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন তারা 1 মাসের জন্য এন্ট্রি ফি দিয়ে জয়েন করে নিতে পারেন। ওখানে ট্রেডিং স্টক প্লাস ফান্ডামেন্টাল স্টক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। যারা আছেন গ্রুপে, আমি একটা বিষয় বলে রাখি, যারা এখানে অ্যাড হবেন বা হয়েছেন অলরেডি, 5 দিনের, 7 দিনের, 10 দিনের ভিতরে প্রফিট করবেন এরকম চিন্তা ভাবনা নিয়ে কেউ অ্যাড হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এরকম স্টক আমি এখানে গ্রুপে দিই না। এটা হচ্ছে সহজ কথা, একেবারে মানে পরিষ্কার কথা। 3 দিন 6 দিনেরও যে হট আইটেম খেলোয়াড়, এই টাইপের শব্দগুলোকে আমি ঘৃণা করে আমি এগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকি। তো আমার এখানে যদি অ্যাড হতে হয় মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি সর্বোচ্চ চেষ্টা করব একজন বিনিয়োগকারী যাতে সর্বোচ্চ সতর্কতার সহিত এন্ট্রি নিয়ে সময় নেবে কিন্তু প্রফিট করবে। আমি পার্সোনালি এটা আমি ব্যক্তিগতভাবে নিজে চর্চা করি। আমি চাই যারা আমার ভিডিও শুনে অথবা যারা অ্যাড হবেন তারাও এটা চর্চা করবেন। 3 দিন 4 দিনের গ্যাপ খোঁজার দরকার নাই। এই গ্যাপে পড়ে আসলে অনেকে নিঃস্ব হয়ে গেছে, সেটা সবারই জানা। প্রত্যেকের পোর্টফোলিওর দিকে তাকালেই দেখা যায় যে কী অবস্থা। তো যাই হোক, আমি সর্বশেষ ওয়ার্কিং ডেজ গত বৃহস্পতিবারের মার্কেট নিয়ে একটু বলবো। 28 পয়েন্ট প্লাস, 951 কোটি টাকার লেনদেন ভালোই ছিল। কিন্তু টপে ছিল যে স্টকগুলা, শুধু ব্যাংক এশিয়া ছাড়া বাকিগুলা বলার মতো না। ফিফল লিজিংস, টাচ ইসলামী লাইফ, ইআইএল কীভাবে পড়ছে, তারপর একটু পজিটিভ করছে, এটুকুই। আর আমি যদি ইন্ডেক্স মোবারে ব্র্যাক ব্যাংক এশিয়া, এমটিবি ব্যাঙ্কগুলাই ছিল, বলিয়ামও ব্যাঙ্কগুলা, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, উত্তরা ব্যাংক, এমটিবি, যমুনা ব্যাংক, এরাই ছিল মোটামুটি। খারাপ না মার্কেট। আমি আমার দৃষ্টিকোণ থেকে ব্যাংক যদি ভালো হয় সর্বশেষ ওয়ার্কিং ডেজ, এবং তারা গত বুধবারও সেম ব্যাঙ্কগুলায় ভলিউম করছে। যদি রিয়েল ভলিউম হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু ভলিউম করতেছে এটা ঠিক, এটাকে পজিটিভভাবে দেখা উচিত। আগামীকাল এখন মার্কেট কি হতে পারে আমি সেই বিষয়ে যদি আসি, এখানে আমি বলবো এই রেসিস্টেন্স তো ব্রেক করে চলে গেছে, সেটা নাই, এবং এটাও ব্রেক করে যাওয়ার মতোই অবস্থা। আমি আপাতত একটা নেই এই জায়গা পর্যন্ত আশা করি 5400 বা 500 এই লেভেল পর্যন্ত একটু আশা করতে পারি। তবে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, সাবধান থাকবেন। বিশেষ করে যারা ট্রেডার, তারা যেহেতু একটানা ইন্ডেক্স এতটুকু বাড়ছে, কী হয়েছে না হয়েছে সেটা ব্যাখ্যা আসবে এখন এটা আগামী দিনে, যে ইন্ডেক্স কারেকশান, প্রফিট টেকিং চলতেছে। প্রফিট আদৌ হয়েছে কি না সেটা আপনি ভালো করে জানেন, যারা ভিডিও শুনেন তারা ভালো করে জানেন। কিন্তু নিউজ আসবে যে প্রফিট টেকিং হচ্ছে, অনেক বাড়ছে ইন্ডেক্স, এখন প্রফিট টেকিং হচ্ছে, সুতরাং কারেকশানে যাচ্ছে, স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করবে। আর মিডিয়া অলরেডি, আমি যে বলছিলাম মিডিয়া মানে কাভারেজের জন্য, সেটা অলরেডি আপনারা দেখতেছেন বিভিন্ন মিডিয়াতে কী হচ্ছে না হচ্ছে। 10 বছরের সর্বোচ্চ লেনদেন, 5 বছরের মধ্যে খুব দ্রুত ইন্ডেক্স বেড়ে গেছে, 100 পয়েন্ট বেড়েছে, এইভাবে নিউজগুলো হচ্ছে লাফিয়ে। কিন্তু পোর্টফোলিওর কী হচ্ছে সেটা সবারই জানা। তো সুতরাং কারেকশানের নাম করে একটু সাবধানতা অবলম্বন করবেন। মানে সহজ কথা হচ্ছে, যেখানে ঝাঁপ দেন না কেন পিছনের দিকে একটু খেয়াল করবেন ঝাঁপ দেওয়ার আগে, সহজ কথা। এখন আগামীকাল মার্কেট আমি হয়তো পজিটিভ কিছু আশা করি, পজিটিভভাবে দেখতে চাই, আর একটু পজিটিভ দেখতে চাই, এবং এটা আমি আশা করি। কেন আশা করি সেটা আমি বলতেছি। 1 মিনিট যে চার্ট, আমার কাছে মনে হচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে একটা কারেকশান হয়ে গেছে। মানে মার্কেট চলো অবস্থায়
এই জায়গায় এবং এই জায়গায়, এবং দেখাই যাচ্ছে যে জায়গাগুলোর নিচে ছিল সেগুলো কিন্তু অনেক বিগ বিগ লাল ভলিউম দেখা যাচ্ছে। তো সুতরাং 1 মিনিট চার্ট অনুযায়ী যে 28 পয়েন্ট ইন্ডেক্স প্লাস দেখাচ্ছে, এখানেই 1 মিনিট চার্টে কারেকশান হয়ে গেছে। সেদিক বিবেচনা করে আগামীকালকে আমরা পজিটিভ কিছু চিন্তা করতে পারি, ইন্ডেক্সের ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করতে পারি। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ট্রেডিং যে স্টকগুলা, মানে যেগুলো অনেক বেশি জাঙ্ক অনেক পড়ছে, সেগুলা থেকে আপনারা বের হওয়ার কিভাবে বের হবেন আসলে খুব কঠিন কাজ হয়ে যাবে। এখন ইন্ডেক্স যখন, আমি শুধু এটুকু বলবো, ইন্ডেক্স যখন এইখান থেকে এখান পর্যন্ত এই জায়গাটা পালানো হয়েছে, তখন কিন্তু যতগুলো জাঙ্ক স্টক জেড বি, মানে যারা ডিভিডেন্ড লেয় শেয়ার, ডিভিডেন্ড দেয় না, এগুলোকে 40 থেকে 50% ফেলাই দিছে। ঠিক আছে, লো ফেড অ্যাপ, মানে যেগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব দ্রুত প্রফিটের আশায় এন্ট্রি নিয়েছিলেন, এগুলো 40 থেকে 50% ফেলা দিছে এই গ্যাপে, এখান থেকে এখানে। আর এখান থেকে এখানে যে বাড়ছে, এই গ্যাপে ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস আপ করে দিছে। ঠিক আছে, এখান থেকে কমিয়ে দিছে, হয়তো দেখা গেছে 40-50 হাজার কোটি টাকার মূলধন, আর এখান দিয়ে কিন্তু 10 থেকে 15 হাজার কোটি টাকার মূলধন বাড়িয়েই কিন্তু ইন্ডেক্স ওই জায়গায় নিয়ে যেতে পারছে। এটা নেওয়া যায়, এটা কোনো বিষয় না। তো এই যে নিচে এখন এই পড়াটার গ্যাপ, এই জায়গাটা যে জাঙ্ক শেয়ারগুলো যে পড়ছে, এই গ্যাপটা আদৌ পূরণ হবে কি না। ইন্ডেক্স যদি এদিক থেকে এদিকে চলে যায়, ওই শেয়ারগুলো, এখানে যে শেয়ারগুলো পড়ছে, এখানে যে শেয়ারগুলো পড়ছে, জাঙ্ক শেয়ার, লো ফেডের যা বলি না কেন, ইন্ডেক্স এখানে গেলেও ওটা আর পূরণ হবে কি না সন্দেহ আছে, যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। বিষয়টা মাথায় রাখবেন। 1 মিনিট ছাটে বললাম, এখানে যেহেতু এখানে আমি মনে করি যে একটা কারেকশান হয়ে গেছে, সুতরাং আগামীকালকে আমরা ভালো কিছু দেখতে পারি। এরপর আমি 3টা স্টক নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমি বলবো ব্যাডবিসি 321 টাকা, কারণ এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে এটা নিয়ে কমেন্টস করছিলেন এবং অনেকে ফোনও দিয়েছিলেন, অনেকের কাছে এই স্টকটা আছে। অনেকে বলছে আপনি কি জানেন ব্যাডবিসিকে? আমি জানি, ব্যাডবিসি সিগারেট তৈরি করে। এটা খুবই বাংলাদেশের পুঁজিবাজারে লিস্টেড যতগুলো কোম্পানি আছে অন্যতম ভালো একটা কোম্পানি। আমি বলবো যে আপনারা খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। ইপিএস তো নেগেটিভ আসে নাই, ইপিএস পজিটিভ আসছে। এটা হয়তো বিগত বছরের তুলনায় নেগেটিভ আসছে, নেট অপারেটিংটা একটু কম আসছে। ঠিক আছে, এটা হইতে পারে। সুতরাং একেবারে এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু ঘটে নাই, কারণ সে যদি একেবারে মানে খুব বেশি কিছু করে তাহলে হয়তো এরকম কিছু হতে পারে, এর থেকে বেশি কিছু না। আপনারা এই জায়গায় একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সর্বশেষ ওয়ার্কিং ডেজে বিগ ভলিউম করে প্রায় 27,37,00,000 টাকার ভলিউম করছে ব্যাডবিসি, নেগেটিভ ভলিউম। হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু মানে এটা হওয়ার মতো না, মানে একেবারে যারা এখানে আছেন একবারে নিঃস্ব হয়ে যাবেন বা এরকম কোনো কোম্পানি ব্যাডবিসি না। ব্যাডবিসি এরকম কোনো কোম্পানি না। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কোন সময় কোন স্টকে এন্ট্রি নেওয়া উচিত, আমি সেটা বলার চেষ্টা করছি ব্যাডবিসির যে ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, ব্যাডবিসি হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার। ব্যাডবিসিতে চিন্তাভাবনা করা উচিত Q3 পরে। Q1 দিয়েছে, Q2 এখন দিল, Q3 দিবে। এই 3 দেওয়ার পরে আপনি তখন একটা অ্যানালাইসিস করতে পারেন যে কোম্পানিটা কী পরিমাণ ডিভিডেন্ড দিতে পারে, তার বিগত বছরে তার ইপিএস, নেট অপারেটিং কী ছিল, এবছর কী হয়েছে 3 কোয়ার্টারে মিলে, ফিটা কেমন আছে, ডিভিডেন্ড গত বছর কী দিয়েছে, প্রাইস কেমন আছে, এখন এবার ডিভিডেন্ড কেমন দিতে পারে, আমার কি আরও একটু ওয়েট করা উচিত না এখনই চিন্তাভাবনা করা উচিত এখানে এন্ট্রি নেওয়ার জন্য। আমি বোঝানোর চেষ্টা করছি এটা, এবং এটাই হওয়া উচিত প্রত্যেকটা ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে, এটাই হওয়া উচিত। আপনি Q1 সময় যদি এন্ট্রি নিয়ে বসে থাকেন, এরপরে যে আরও 3টা কোয়ার্টার বাকি আছে, ওগুলো যদি আপনার নেগেটিভ আসা আরম্ভ হয়, তখন আপনি কী করবেন? আপনি তো বসে রয়েছেন, হয়তো Q1 অনেক পজিটিভ আসছে, আপনি ভাবছেন পরে কোয়ার্টারও পজিটিভ, তারপরের কোয়ার্টারও পজিটিভ আসবে, আপনি এন্ট্রি নিলেন, সবগুলো টাকা দিয়ে এন্ট্রি নিয়ে বসে থাকলেন, কিন্তু পরে কোয়ার্টারগুলো যদি খারাপ আসে তখন কী করবেন? এই কারণে সামনে যেটা আছে সেটাকে দেখে এন্ট্রি নিতে হবে, সেটাকে দেখে বিবেচনা করতে হবে। তো সেই বিবেচনা থেকে আমি বলছি, এখন জুন ক্লোজিংয়ের যেহেতু Q3 দেওয়া শেষ, আপনার সামনে সব কিছুই আছে, সামনে ডিভিডেন্ড দিবে, আপনি এটুকু অ্যানালাইসিস করতে হবে যে কতটুকু ডিভিডেন্ড, আমার কি এখন এন্ট্রি নেওয়া উচিত না আর একটু ওয়েট করা উচিত, চিন্তা ভাবনা করা যায়। কিন্তু ডিসেম্বর ক্লোজিং যে স্টকগুলো আছে সেগুলো মাত্র Q2 দিয়ে দিচ্ছে, হয়তো সবগুলোই দিয়ে দিছে, কিছু হয়তো দিয়ে দিবে,
কিন্তু আপনি এটা দিয়ে অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে অ্যানালাইসিস করে এখনই সিদ্ধান্ত নিতে পারবেন না যে এটাই কি রিয়েল প্রাইস, না প্রাইসটা আরও মানে নিচে আসতে পারে বা উপরে যেতে পারে। কারণ ইপিএসের উপর একটা প্রভাব বিস্তার করে একটা শেয়ার। এই যে আগামীকালকে আর একটা বিষয় আমি বলি, ইপিএসগুলো দেখবেন পজিটিভ নিউজ বা নেগেটিভ নিউজ সবগুলো বৃহস্পতিবারে দিবে, রবিবারে সোমবারে দেয় না, মানে রানিং মার্কেটে দেয় না। এটাও একটা মানে ফাতরামির একটা অংশ। কেন বৃহস্পতিবারে দেয় জানেন? যাতে রবিবারে আপনি কেনার আগে যদি পজিটিভ নিউজ হয় আপনি কেনার আগে হল্টেড করে ফেলবে, আর নেগেটিভ নিউজ হলে কিছু করার আগেই নেগেটিভভাবে হল্টেড হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা দেখবেন নিউজগুলো আসে বৃহস্পতিবারে, মানে মার্কেট ক্লোজ হওয়ার পরে তারপর বৃহস্পতিবার শুক্রবারে নিউজ দেওয়া আরম্ভ করে। এই প্রত্যেকটা একটা সিন্ডিকেট, এগুলোকে বুঝতে হবে, এগুলো অ্যানালাইসিস করার ব্যাপার, এই বৃহস্পতিবার শুক্রবারে সব নিউজ পাবেন আপনারা। তো সেদিক বিবেচনা করে আপনারা দেখবেন কোনো স্টকের পজিটিভ নিউজ আসছে, আপনি ধরার আগেই সে হল্টেড, সকালবেলা 1 মিনিট 2 মিনিটের ভিতরে হল্টেড, পরের দিনে হল্টেড, যে যতক্ষণ পর্যন্ত তার যাওয়া দরকার ততটুকু সে চলে যাবে, আপনাকে কেনার সুযোগ দিবে না। আপনাকে কেনার সুযোগ দিবে ওই জায়গায় গিয়ে যে জায়গায় আপনাকে নিয়ে এসে মানে খেলতে পারবে, আপনাকে নিয়ে প্লে করতে পারবে, ওই জায়গায় গিয়ে আপনাকে সুযোগ দিবে। মানে তাদের যতটুকু চাহিদা ততটুকু পর্যন্ত আপনাকে তারা ওই গ্যাপ দিবে না, সুযোগ দিবে না। ওই জায়গায় আপনাকে সুযোগ দেওয়া হবে যে জায়গায় আপনি গেলে আপনি আটকে যেতে পারেন। আবার পড়ার সময় এমনভাবে পড়বে যে আপনি যে সেল করবেন যে ঠিক আছে আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব, এই সুযোগও আপনাকে দিবে না। পড়ার সময় এইভাবে পড়বে। তো এই বিষয়গুলাই দেখার বিষয়। যাই হোক, ব্যাটবিসি নিয়ে এত অস্থির হওয়ার কিছু নাই। যাদের কাছে আছে আপনারা এত মানে টেনশন করার কিছু নাই। এটা ঢাকা অফিস তাদের চেঞ্জ হয়েছে, তাদের কস্টিং অনেক বেড়ে গেছে, এই কারণে সম্ভবত সিগারেটের মূল্য বৃদ্ধি পেয়েছিল বাজেটে, সব কিছু মিলেই একটা হয়েছে। আশা করি আগামী কোয়ার্টার 3 এটা তার ব্যাটবিসিতে কেউ কিন্তু 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ইনভেস্ট করে নাই, বেশিরভাগই একটা সময়ের জন্য ইনভেস্ট করছে। সুতরাং একটু ওয়েট করেন, পজিটিভ কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ। এরপর যে স্টকটা আমি নিয়ে আলোচনা করব ইউনিলিভার। এত অনেক বিগ কী বলে টাকার স্টক, 2488 টাকা এই মুহূর্তে চলতেছে শেয়ারটার প্রাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আগামীকালকের জন্য বা আগামী সপ্তাহের জন্য আমি পজিটিভভাবে দেখি। সর্বশেষে 8 লাখ টাকার ভলিউম করছে। কেন পজিটিভভাবে দেখি? এটার ইপিএসটা পজিটিভ আসছে, কোয়ার্টার 2 ইপিএসটা পজিটিভ আসছে। সুতরাং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আপনারা দেখতে পারেন এই স্টকটা। সাধারণত এই ধরনের স্টক যারা কিনে তারা খুবই দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যই কিনে থাকে। তবে আমি এই স্টকটাকে পজিটিভ বা কিছুটা পজিটিভভাবে দেখতে পারি। আরেক ভাই আসলে মানুষের চিন্তাভাবনা, এক ভাই বলছেন কম দামের 2 টাকা 3 টাকা দামের ওনাকে শেয়ার দিতে হবে। ওনার এটাই হচ্ছে ওনার মানে ক্রাইটেরিয়া যে ওনাকে 3 টাকা দামের শেয়ার দিতে হবে, কিন্তু উনি এটা বুঝতে পারতেছে না 3 টাকা দামের শেয়ার 10% বাড়লেও যতটুকু উনি টাকা পাবে, ইউনিলিভারে যদি 10% বাড়ে 2488 টাকা, একই পরিমাণ টাকা। এটাই ওনাকে বোঝানো যায় না। তাহলে বোঝানো যায় নাই, আমি 1 সপ্তাহ চেষ্টা করে বোঝাতে পারি নাই। তো এখানে 15 থেকে 16 লক্ষ সিডিবিএলের তথ্য অনুযায়ী বিও অ্যাকাউন্ট আছে, অ্যাক্টিভ বিও অ্যাকাউন্ট আছে 15 থেকে 16 লক্ষ। তো এখানে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হবে। আমার চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনার কোনো রকমের মিল নাও থাকতে পারে। যদি মিলে থাকতো তাহলে পৃথিবীতে একটা রঙই হতো, হয় সাদা রঙ হতো আর না হয় লাল রঙ হতো বা কালো রঙ হতো। 7 রঙ 10 রঙ 20 রঙ হতো না। ঠিক আছে, এক একজনের চিন্তাভাবনা সম্মান করতে হবে। এক একজনের আমার চিন্তাভাবনাকেও সম্মান করতে হবে, আমিও আপনার চিন্তাভাবনাটাকে সম্মান করব। আপনারা কমেন্টসের করে কিছু মানে 1% বা 2% লোক খুব বাজেভাবে কমেন্ট করেন, এটা বন্ধ করতে হবে। এটা আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আপনাকে, কারণ এখানে অনেক লোক আছে, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে এখানে। সুতরাং এলোমেলো আমি কিন্তু এ পর্যন্ত প্রায় 250-এর উপরে ব্লক করে দিচ্ছি, আমার দরকার নাই। আমি আমার কষ্ট করে আমি ভিডিও তৈরি করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে। যখন ওইখান থেকে কিছু আমি এদেরকে মনে করি কারসাজির একটা অংশ, এরাই কারসাজিকারক, এদেরকে দিয়ে এখানে আমার তো প্রবলেমে করার চেষ্টা করছে, তাই না? আপনারা তো দেখছেন। তো এগুলো চলবে, কিন্তু আমি আমার জায়গা থেকে ঠিকই থাকবো, আমি চলবো। তো সুতরাং বাজে কমেন্ট বন্ধ করতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম মানে চিন্তাভাবনা। আমি কিন্তু উত্তর দিয়ে দিই, ছেড়ে দিই না, যেহেতু আমি নেচারটাই অন্যরকম। সুতরাং আমি ছেড়ে দেব না, বাজে কমেন্ট করবেন উত্তর পেয়ে যাবেন।
তো ইউনিলিভারটাকে আপনারা এইভাবে দেখতে পারেন, কারণ আমি কোনো অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেব না, আমি কোনো অন্যায় করি না, আমি কোনো কারোর সাথে কোনো 2 নম্বরে 3 নম্বরে এইসব বিষয় আমার সাথে নাই। আমার কথাতে আপনারা বোঝার কথা যে মানে স্টেট যেটা বলা সেটাই বলি, যার ভালো লাগে লাগবে, যার খারাপ লাগে লাগবে, কিন্তু আপনি সমালোচনা করেন কোনো সমস্যা নাই, আমি সেটাকে মেনে নেব, কিন্তু এলোমেলো কমেন্ট করবেন। বিশেষ করে ফেসবুক গ্রুপে বেশি আসে এই কমেন্টগুলো, কারণ ওখানে তো আসলে বিভিন্ন সব জায়গা থেকে তো লোকজন আছে, তো মানে ফেজ যেটা আছে সেখানে বেশি এলোমেলো কমেন্ট আছে। সুতরাং ফেজে যারা আছেন তারা একটু দেখবেন ব্যাপারটা। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 3 টাকা 80 পয়সা, 59 লাখ টাকার লেনদেন হলো। এটাকে আমি ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারি এই স্টকটাকে। এই স্টকটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে বিশাল একটা র্যালি হয়েছে, এখানে একটা সাপোর্ট ছিল, সেটাকেও ভেঙে নিচে চলে আসছে। এখন যেখানে আছে এখানে আমি পজিটিভভাবে দেখতে চাই। এখানে কয়েকটা ক্যান্ডেল করছে, এই ক্যান্ডেলগুলো কিন্তু পজিটিভভাবেই আমি দেখতে চাই। বিশেষ করে এই ক্যান্ডেলটাকে আমি খুবই পজিটিভভাবে দেখতে চাই। সুতরাং আপনারা যারা একটু সময় নিয়ে এন্ট্রি নিতে চান তারা এই ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড চিন্তা করতে পারেন, একটু সময় দিতে চান। আমি এই ধরনের স্টকগুলোকে বেশি পছন্দ করি, মানে খুব আপ ডাউন না, কিন্তু চুপচাপ আছে, একটা জায়গায় বসে আছে। বিগত দিনে সে ভালো প্লে করছে, এখন অপেক্ষা করতেছে, সামনে যাবে। আমি এই ধরনের স্টকগুলোকে বেশি পছন্দ করি এবং এরা মোটামুটি একটা আপনাকে গেইন দেয়, সময় নেয় কিন্তু একটা গেইন দেয়। আপনার মূল টাকাটা যাতে নষ্ট না হয়, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। তো আমি 3টা স্টক নিয়ে কথা বললাম। ব্যাট বেশি নিয়ে টেনশন করার কিছু নাই, অপেক্ষা করুন। ইউনিলিভার পজিটিভ নিউজ আসছে Q2-তে, আর এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ট্রেড হিসাবে আপনারা চিন্তা করে দেখতে পারেন। এর বাহিরে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, উনি একটা টেলিভিশন চ্যানেলে উনি আসছিলেন। তো উনি পজিটিভ অনেকগুলো কথা বলছেন, সঞ্চয়পত্রের সুদ, তারপরে যে উনি কী বলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সব কিছু মিলে এবং বড় বিনিয়োগকারীদের ব্যাপারে উপস্থাপক ওনাকে প্রশ্ন করছে। উনি বলছে হ্যাঁ, বড়রা আস্তে আস্তে যেহেতু কিছু কিছু বিষয় গভর্নমেন্ট পূরণ করেছে, কিছু করে না, কিন্তু উনি সন্তুষ্ট যে আমরা আশা করি যে আগামী দিনগুলোতে পজিটিভ কিছু হতে পারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান থেকে যদি পজিটিভ কথা আসে তাহলে সেটা অবশ্যই আমরাও পজিটিভভাবে নিতে চাই, আপনারাও পজিটিভভাবে নেবেন। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ উনিও কিন্তু এই একটা কথা বলছিলেন যে জাং শেয়ারগুলোতে যারা এন্ট্রি নিয়েছে বা যাদের হাতে স্টকগুলো আছে তারাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রবলেমে আছে, কিন্তু ফান্ডামেন্টাল স্টকগুলো ঠিকই তাদের জায়গাটা দখল করে রাখছে এবং তারা তাদের গতিতেই ছুটে চলতেছে। এটা সবসময়ের জন্য প্রযোজ্য, এটা যে শুধু এখনকার জন্য প্রযোজ্য তা না। এটা শিবলি কমিশনের সময় কিন্তু আমি আপনাদেরকে ওই দিন দেখিয়ে দিয়েছিলাম যে আপনি কখনোই ভালোই ডিভিডেন্ড বেজ স্টকগুলোকে দমিয়ে রাখতে পারবেন না। আপনি ইন্ডেক্স যতই ফালান না কেন, সে একটা জায়গায় গিয়ে থেমে যাবে। ওখানে অ্যানালাইসিস করে বের করতে হবে যে হ্যাঁ, এখানে আমাকে এখন সুযোগ খুঁজতে হবে, এখানে আমাকে কিছু পজিটিভ কিছু চিন্তা করতে হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আপনারা শেয়ারগুলোকে দেখতে পারেন। ট্রেডিং স্টক যত কিছু বলেন, আপনি যতই তার সাপোর্ট জোন খুঁজেন না কেন, একটা স্টক যদি কোনো ডিভিডেন্ড না দেয় তার কোনো সাপোর্ট জোন না, তার শেয়ারের দাম 50 টাকা, 1 টাকা, 2 টাকাও, আমাদের এখানে 2 টাকার শেয়ারও আছে, 3 টাকার শেয়ারও আছে। তো এখন আরেকটা স্টক দেখা গেছে কোনো সাপোর্ট জোন ডিভিডেন্ড দেয় নাই, তার দাম হচ্ছে 2 টাকা। যেমন এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3 টাকা 80 পয়সা, সে ডিভিডেন্ড দেয় নাই। এখন ডিভিডেন্ড দেয় নাই এরকম শেয়ারেরও দাম আছে এই কী বলে এখানেই আছে, যে তার দাম 18 টাকা, 19 টাকা, 20 টাকা। একটা মিউচুয়াল ফান্ড আছে, আপনারা কিছু এই গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ প্লে করছিল, আপনাদের মনে থাকার কথা। তো ও তো ডিভিডেন্ড দেয় নাই, এও ডিভিডেন্ড দেয় নাই, দুটোর তো ক্যারেক্টারই এক, তাহলে ওটার দাম 21 টাকা কেন হলো? ওটা কীভাবে আপনি অ্যানালাইসিস করে বের করলেন যে ওটাই সাপোর্ট জোন? এই সাপোর্ট জোন আসলে যে মনের, মানে আমার মনের মতো সাপোর্ট জোন, এটা আসলে এর বাহিরে কিছু না। এটা হচ্ছে আমি মনে করি সাপোর্ট জোন এই মনে করার মধ্যেই আছে, আসলে আর কিছু না। তো আশা করি আপনারা এই 3টা স্টক দেখতে পারেন। আর এর বাইরে 2টা স্টক নিয়ে আমি আপনারা পজিটিভভাবে দেখতে পারেন। একটা হচ্ছে এনআরবি ব্যাংক আর একটা হচ্ছে রূপালী ব্যাংক। স্টপ লস মাথায় রাখবেন। আবারও বলি আমি,
সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। এন্ট্রি ফি দিয়ে 1 মাসের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।